সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মজ উপন্যাসের 34তম পর্ব, লেখিকা ইলমা বেহরোজ। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এদেশে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা। চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদজা চমৎকার করে হাসে। আমিরের চাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেজানো। পদজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক কাজ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জল জল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদজাকে দেখে নূরজান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদজার চোখে পড়ছে। নূরজান ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি এই নাকি রে আইসো? আমি কইছি আইতে? নূরজানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হরি কইলেই হইব? আমি কইছি? আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, এইটা তোমার হরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলেও চোরের মতো বাড়ির পিছনে জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদজা ভ্রুকুটি করে মুখে চকারান্ত শব্দ করল। সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্না করে যেতে। পদজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরে। এসে দেখে ফরিন এবং আমিনা মাছ কাটছেন। পদজা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকেন। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করতেন। অহন আহনের সময় হয়েছে তোমার? আসিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতজানু হয়ে বলল পদজা। আমি তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতেছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাউন লাগে, নাইলে বৌদির সবাই খালি রান্না ঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদজা দাঁড়িয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছো কে রে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কার লাইগা করাম? আর কেউ খায় না বেগুন। পদজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদি নেমে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুঁচকে মাছ কাটছেন, যেন পদজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাও। পদজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এইহান থাইকা যাইতে? যাও না কেরে। যতদিন আমরা আসি তোমরা বউরা রান্না ঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার সেটার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পথজা আর কথা বাড়ালো না। ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণের কথা মনে হতেই লাবণের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যের ঘরে ঢুকে লিখন শাহর কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে। লিখন শাহর ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, ওই সামরি, যাস কই? এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢোকে। লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়ি ধরে বলল, সারাদিন দাভাইয়ের সাথে থাকস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দাভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়ে দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দাভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে। এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন শাহর মতো মানুষরে ফিরাইয়া দেওয়ানোর সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে।
কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জনের বিয়ে করে। বিয়ের অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হইয়া যায়, লিখন শাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথে হয়? পদ্মজা আঁতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ওরে, লাইলি হয়ে যাইতাছস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্য জনের পছন্দ করুক? লিখন শাহ আমার শয়নের স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো, লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে নিয়ে তোর গলায় ঝুলিয়ে দেবে। বিয়ে এমনিও দিয়া দিব, কয়দিন পর মেট্রিকের ফল দিব। আমি তো ফেইলই করামি, দেহিস। কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি, কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ, দেখ, কেমনে কাঁদতাছে লিখন সাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্ত নাইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্যে চলছে লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে। ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে কুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাঁচ ঢুকে পড়ে লিখন শাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা। আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা। আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কারণে সে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়াই চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল। বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? এতক্ষণ শুনলে আমি পদ্মযৌবনাশের 34তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।